সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব তার টাইটেল আমি দিয়েছি 2026-এ ক্ষমতায় জামাত, এটা কি বাস্তবতা নাকি ফ্যান্টাসি? আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে 2024-এর গণঅভ্যুত্থানের পরে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলাম কিংবা অন্যান্য রাজনৈতিক দল ও জনগোষ্ঠীর মধ্যে একটি আলোচনা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। মনে করা হচ্ছে যে হয়তোবা জামাতে ইসলামী বাংলাদেশ এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণ করবে এবং এ ধরনের একটি স্বপ্ন জামাত নিজেও দেখা শুরু করেছে। তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতি এবং তাদের প্রচারণায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যেন তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে প্রথমবারের মতো ক্ষমতার মসনদে আরোহণ করবে। তারা ইতিমধ্যে এই কাজটি করার জন্য নানা ধরনের ফন্দি ফিকিরও শুরু করেছে। তারা সমমনা রাজনৈতিক যে আরও দলগুলি রয়েছে, তারা 8টি দল নিয়ে একটি নির্বাচনী জোট তৈরি করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে অনেকটা এরকম যে ইসলামী দলগুলোর সকল ভোট তারা এক বাক্সে প্রদান করবে। সেক্ষেত্রে তারা মনে করছে তাদের ভোটের সংখ্যা অনেক বেড়ে যাবে। এর বাইরেও তারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানকে নানাভাবে প্রলোভন দেখাচ্ছে। যেমন আমি এর আগেও বলেছি একটি ভিডিওতে যে তারা অনেকেই ঘোষণা করছে, জামাতের বিভিন্ন সারির নেতারা, যে জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, অর্থাৎ বেহেশতের অগ্রিম টিকিট তারা বিক্রি করছে, এই প্রলোভন দেখাচ্ছে। এর বাইরে তারা নারী ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য, অ্যাট্রাক্ট করবার জন্য নানা ধরনের তাদের প্রলোভন দিচ্ছে। যেমন ধরুন, তারা বলছে তারা ক্ষমতায় গেলে নারীদেরকে মাত্র 5 ঘন্টা অফিসে কাজ করতে হবে। এখন যেসব নারীরা 8 ঘন্টা অফিস করেন তারা 5 ঘন্টা কাজ করবেন। নারীরা যদি ঘরে থাকে তাহলে তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হবে। যদিও ইতিমধ্যেই তাদের এই সব ঘোষণার বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। যে সমস্ত নারী আন্দোলনের সংগঠনগুলি রয়েছে এবং যারা স্বাধীন চেতা নারী, তারা এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ব্যাপক সমালোচনা করছেন যে নারীদেরকে ঘরে বসিয়ে রাখার একটি ফন্দি জামাত ইতিমধ্যেই গ্রহণ করেছে। এর বাইরেও তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আমরা জানি যেহেতু আওয়ামী লীগ এবছর নির্বাচন করতে পারছে না কোনোভাবেই, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান বলে দিয়েছেন যেহেতু তারা নিষিদ্ধ দল এবং ইতিমধ্যে শেখ হাসিনার বিচার হয়েছে, একটি বিচারে তার ফাঁসির আদেশ হয়েছে, আরও অনেকগুলো বিচার প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং ফেব্রুয়ারি নির্বাচনে কোনোভাবেই যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না তা একেবারেই নিশ্চিত করেই বলা যায়। সেই ক্ষেত্রে জামাত চেষ্টা করছে যে আওয়ামী লীগের যারা ভোটার তাদের ভোটগুলি তারা পেতে পারে কিনা, এবং তার জন্য তারা, আমাদের মনে আছে যে গণঅভ্যুত্থানের পরপর প্রায় ওই সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন যে আমরা আওয়ামী লীগের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছি। এমনও শোনা যায় যে আওয়ামী লীগের যেসব বড় বড় নেতা যারা চুরি ডাকাতি করে ব্যাংকের টাকা লুট করে অনেক সম্পদের মালিক হয়েছিলেন, তাদের সেই সম্পদ তারা দেশ ছেড়ে এখন পালিয়ে গিয়েছেন এবং তাদের অনেকের সম্পদ দেখাশোনার দায়িত্ব জামাত গ্রহণ করেছে, যাতে আওয়ামী লীগের দিক থেকে তারা এক ধরনের ইতিবাচক ভূমিকা পায়, তারা আওয়ামী লীগের ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে এবং বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে। একই সাথে তারা ভারতের সাথে এক ধরনের সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে, কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের রাজনীতিতে এখনও পর্যন্ত ভারতের একটি বেশ প্রভাব রয়েছে, বিশেষ করে আমাদের নির্বাচনের সময়গুলোতে। সেই কারণে জামাতের আমির ঘোষণা করেছেন তারা ভারতের সাথে একটি সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করবেন, চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামী একটি আইনগত নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই ধরনের একটি দল
তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেই পারে, তাতে হয়তো দোষের কিছুই নাই। তবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের সরাসরি ক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত সীমিত বলেই আমি মনে করি, এবং আমার মতো আরও অনেক মানুষ মনে করে যে জামাতে ইসলামের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচনে ক্ষমতার মসনদে আরোহণ করা সম্ভব নয়। এর পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ আমি আজকে পর্যালোচনা করতে চাই। কেন জামাতের ক্ষমতায় আসা কঠিন বা তাদের পক্ষে যাওয়া সম্ভব না? প্রথমেই যদি বলি যে তাদের জনসমর্থনের একটি বিরাট ধরনের সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ 1971 সনের মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা, রাজাকার আল-বদর আল-শামস বাহিনী গঠন করে তারা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের নানাভাবে সহযোগিতা করার মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়ে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে, নারীদেরকে নানা রকম নিপীড়ন, নির্যাতন এবং ধর্ষণের মাধ্যমে তারা যে অবস্থান নিয়েছিল, সেই বিষয়টি বাংলাদেশের মানুষ এখনও ভুলে যায়নি। সুতরাং জামাতের প্রশ্নে মানুষের তাদের যে 71-এর ভূমিকা, সেই প্রশ্নে তাদের সীমাবদ্ধতা রয়েছে এবং জনসমর্থন সেই জায়গায় অনেক বেশি কম বলে আমি মনে করি। দ্বিতীয়ত, জামাত যখন 4 দলীয় জোট বা 20 দলীয় জোটের সাথে জোটবদ্ধ ছিল, তখন তাদের এক ধরনের ক্ষমতা ছিল, তারা এক ধরনের ভোটের অংশীদার ছিল। কিন্তু বর্তমানে 2026 সনের নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। সুতরাং বিএনপির মতো বড় দলগুলোর সাথে তাদের এই জোটে না থাকা এবং সম্পর্কের অবনতি ঘটার কারণে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী দলগুলো নিয়ে গঠিত যে জোট, সে জোটের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত বলে আমি মনে করি। তৃতীয়ত, যে আন্তর্জাতিক নেতিবাচক কিছু প্রতিক্রিয়া, বিশ্বের উন্নত দেশগুলো, বিশেষ করে পশ্চিমা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অন্যান্য দেশ কখনোই চাইবে না যে জামাতের মতো একটি দল যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তারা বাংলাদেশের ক্ষমতায় আরোহণ করুক বা ক্ষমতায় থাকুক, এটা তারা চাইবে না। সুতরাং আন্তর্জাতিকভাবেও তাদের সমর্থনের অভাব রয়েছে। চতুর্থত, গত 15 বছরে আমাদের মনে রাখতে হবে, গতকালই মাত্র নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে প্রায়, এবং সে অনুযায়ী বাংলাদেশে এখন প্রায় 13.5 কোটি ভোটার রয়েছে, এবং এই 13.5 কোটি ভোটারের মধ্যে প্রায় 4.5 কোটি ভোটার হচ্ছে যুবক বা তরুণ, যারা কখনোই ভোট দেয়নি এবং তাদের বয়স 18 থেকে 35 বা 40-এর মধ্যে রয়েছে। সুতরাং এই যে 4.5 কোটি নতুন ভোটার, তারা কি জামাতের মতো একটি ধর্মভিত্তিক দলকে ভোট দেবে বলে আপনারা মনে করেন? আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না। তরুণদের একটা অংশ হয়তো নানা প্রলোভনে জামাতকে ভোট দিতে পারে, যেমনটা হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে, যেমন ডাকসু, চাকসু, এইসব নির্বাচনে জামাত এককভাবে এই সংসদ নির্বাচনে তারা জয়লাভ করেছে। তারা অনেকটা প্রায় পূর্ণ প্যানেলই জয়লাভ করেছে, এবং সেখান থেকে জামাতের মনে হয়েছে যে জাতীয় নির্বাচনেও হয়তো এর প্রভাব পড়বে, কিন্তু বিষয়টি এরকম না। সেখানে নানা ধরনের রাজনীতি জামাতের ছিল, অর্থনৈতিকভাবে ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে নানাভাবে তাদেরকে প্রলোভন দিয়েছে, এবং সেই সব কারণে হয়তো এই ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরকে ভোট দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে তাদেরকে বিজয় লাভের সুযোগ করে দিয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে 4.5 কোটি ভোটারের কথা বলছি, তাদের কত অংশ এই প্রলোভনে পড়ে জামাতের মতো এই ধর্মভিত্তিক দলকে ভোট দেবে, সেটি নিশ্চয়ই একটি বড় প্রশ্ন। সুতরাং সেই বিষয়টিও বিবেচনায় নিয়ে আমি মনে করি যে জামাতের ব্যাপক সংখ্যায় ভোট পাওয়া সম্ভব নয়। পঞ্চমত, খুবই জরুরি একটি বিষয় যে বাংলাদেশের ভোটার সংখ্যা অর্ধেক প্রায় নারী। স্বাধীনতা যুদ্ধে নারীদের প্রতি জামাতের যে আচরণ, যে জঘন্য নিকৃষ্ট ভূমিকা, তা এখনও এদেশের নারী সমাজ ভুলে যায়নি, এবং সাম্প্রতিককালে নারীদের বিরুদ্ধে ইসলামী দলগুলো যে ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ করে চলেছে, নারীদের ঘরে ঢুকিয়ে রাখার যে পায়তারা করছে,
তার ফলে কত শতাংশ নারী ভোটার তাদেরকে ভোট দেবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। সুতরাং এটিও একটি বড় হিসাব জামাতকে মাথায় নিতে হবে। এখানে আমি 1991 থেকে 2008 সন পর্যন্ত অনুষ্ঠিত যে 4টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদ নির্বাচন থেকে জামাতের প্রাপ্ত আসন এবং কত শতাংশ ভোট তারা পেয়েছে তার একটি হিসাব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। যদিও 1991 থেকে 2008 বলছে এই কারণে যে 2014 সনের নির্বাচনে জামাত বিএনপি অ্যালায়েন্স একসাথে ছিল, তারা নির্বাচন বয়কট করেছে। 2018 সনে যদিও তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু বহু প্রচলিত সেই রাতের ভোট অর্থাৎ দিনের ভোট আগেই রাতে আওয়ামী লীগ করে নিয়েছে, সুতরাং সেটা হিসাব সেই কারণে দিচ্ছে না। এবং 2024 সনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপি জামাত কোনো দলই, সেটা আমিডামি নির্বাচন হয়েছে। সুতরাং 2091 থেকে 2008 পর্যন্ত যে 4টি নির্বাচন হয়েছে, সেখানে 1991 সনে জামাতের মোট আসন ছিল 18টি, তারা 18টি আসনে জয়লাভ করেছিল এবং ভোটের হার ছিল 12.13%। 1996 সনে তারা মাত্র 3টি আসনে জয়লাভ করেছিল এবং ভোটের হার ছিল 8.61%। 2001 সনে তারা 17টি আসনে জয়লাভ করেছিল এবং ভোটের হার ছিল 4.28%। এবং সর্বশেষ 2008 সনে তারা মাত্র 2টি আসনে জয়লাভ করেছে এবং ভোটের হার ছিল 4.7%। অতএব আমরা লক্ষ্য করছি যে ট্রেন্ডটি 12.13% থেকে ধীরে ধীরে কমতে কমতে 2008 সালে এসে 4.7% এসে পৌঁছেছে। সুতরাং এটি ক্রমশই নিম্নগামী একটি ট্রেন্ড হিসাবে আমরা লক্ষ্য করছি। তাহলে আমরা কি বলতে পারি যে গত 17 বছরে জামাত এমন কি মহান কাজ করেছে যার জন্য হঠাৎ করেই তারা 4.7% থেকে 30 বা 35 বা 40% ভোট পেয়ে যাবে? সাধারণত একটি ভোটের হিসাব আছে যে বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে ভোটে জাতীয় নির্বাচনে, তখন 60 থেকে 70% ভোট কাস্টিং হয়। এবার যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেক্ষেত্রে এই সংখ্যাটি ভোটের কাস্টিংয়ের হারটি আরও একটু নিচে নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ হয়তো বা 50-55 থেকে বা সর্বোচ্চ 60% ভোট কাস্টিং হতে পারে। সেক্ষেত্রে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে বা ক্ষমতায় যাবে তাদেরকে 30 থেকে 35% ভোট পেতে হবে। সুতরাং 17 বছরে জামাতের উপর দিয়ে অনেক নির্যাতন হয়েছে, অনেক নিপীড়ন হয়েছে, তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি, তারা গুপ্ত অবস্থায় তাদের কাজকর্ম করেছে, সেটা ঠিক। তবে এমন কোনো মহান কর্ম তারা করতে পারেনি বা করেনি যার জন্য হঠাৎ করেই তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার হঠাৎ করে তাদের পক্ষে ভোটে অংশগ্রহণ করবে এবং তাদেরকে ভোট প্রদান করবে। হতে পারে তাদের এই সময়ে তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, নানা ব্যবসা বাণিজ্যের কারণে তাদের টাকা পয়সাও বৃদ্ধি পেয়েছে, তারা নির্বাচনে অনেক টাকা পয়সাও খরচ করবে, সেটাও আমরা বুঝতে পারছি, তারা নানা কৌশল করবে, সেটাও আমরা জানি। কিন্তু এই সব কিছু মিলিয়েও সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য কি যথেষ্ট বলে মনে করি? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এবার একটু কাল্পনিক আলোচনা করি। ধরে নিলাম যে জামাত যদি সত্যি ক্ষমতায় যায়, তবে কিভাবে তা সম্ভব হতে পারে? এতক্ষণ আমি বলেছি যে কি কারণে সম্ভব হবে না। এবার যদি বলি যে যদি যায়, তর্কের খাতিরে বলছি, তাহলে কি কারণে যেতে পারে? প্রথমত, যদি এমন হয় যে শেষ পর্যন্ত তারা এককভাবে নির্বাচন না করে বিরোধী দলের সাথে অর্থাৎ বিএনপির সাথে একটি ঐক্য গঠন করে, রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী ঐক্য গঠন করে, তখন হয়তো তারা একটা নিরঙ্কুশ জনসমর্থন পেতে পারে। তবে তারা ক্ষমতার অংশীদার হতে পারে। সেক্ষেত্রে এককভাবে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে, তারা হয়তো বিরোধী দল হিসাবে থাকবে। দ্বিতীয়ত, জাতীয় বা আন্তর্জাতিক কোনো কূটকৌশলের কারণে দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে যদি বড় ধরনের কোনো পরিবর্তন আসে, সেক্ষেত্রে হয়তো বা জামাত ক্ষমতায় যেতেও পারে। যেমন ধরুন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রভু ভারত, তারা যদি মনে করে যে তারা জামাতকে বাংলাদেশে ক্ষমতায় এনে একটি জঙ্গি রাষ্ট্রের তকমা লাগিয়ে দিবে বাংলাদেশকে, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাত আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বাসনের পথ প্রশস্ত করবে, সেটি একটি রাজনৈতিক কূটকৌশল হতেও পারে আন্তর্জাতিক জায়গা থেকে। সুতরাং সেটি একটি সম্ভাবনা মাত্র।
সেক্ষেত্রে আওয়ামী লীগ ভোটাররা হয়তো জামাতকে একচেটিয়া ভোট দিতে পারে, যদিও শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তবে তাদের ভোটাররা এই নির্বাচন বয়কট করবে। কিন্তু ওই যে বলে রাজনীতিতে শেষ বলে কথা কিছু নেই, শেষ কথা বলে কোনো কিছু নেই। সেই কারণে এমনও হতে পারে যে ওকে জামাতকে আপাতত ক্ষমতায় আনি, আওয়ামী লীগের সব ভোট জামাতকে দেই, তারপর জামাতকে আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে আওয়ামী লীগের যাতে আসতে সুবিধা হয়, রাজনীতিতে পুনর্বাসিত হতে সুবিধা হয়, সেরকম কোনো ঘটনা হয়তোবা হতে পারে। 3 নম্বর, যদি এদেশের সাধারণ ধর্মগুরু যারা মুসলমান, আমি আমার আগের একটি আলোচনায় বলেছি যে আমাদের দেশের মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম ধর্ম চর্চা করেন তারা ধর্মকে ভালোবাসেন, ইসলাম ধর্মকে ভালোবাসেন, কিন্তু ইসলাম ধর্মের মাধ্যমে কোনো জঙ্গিমূলক কর্মকাণ্ডকে তারা সমর্থন করেন না। সে কারণে জামাত এত বছরেও এই ধর্মকে বিক্রি করার চেষ্টা করেও ভোটে তেমন কোনো উল্লেখযোগ্য অর্জন তারা করতে পারেনি। তো সেক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের দেশে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা হয়তো ভোট দেবেন, কিন্তু যদি তারা দেয়, ওই যে বলেছি যে জামাতকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, অথবা জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এরকম প্রলোভনের পরে যদি ভোট দেয়, যদিও আমি সেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যদি এদেশের যুব ও নারী সমাজ জামাতকে তাদের জন্য অধিক নিরাপদ মনে করে ভোট দেয়, তবে হয়তো জামাত অনেক ভোট পেতে পারে। এই ক্ষেত্রেও আমার বিশ্বাস অত্যন্ত দুর্বল। আমি মনে করি না দেশের যুব এবং নারী সমাজ তাদেরকে ভোট দেবে এবং তাদের উপর আস্থা অর্জন রাখবে। সবশেষে যেটা বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জামাতে ইসলামের জন্য 2026 সালে সরাসরি ক্ষমতায় আসা অত্যন্ত অসম্ভব পরিস্থিতি বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমি জানি বা আমার মতো আরও অনেকেই হয়তো বিশ্বাস করেন যে জামাত নিজেও তা বিশ্বাস করে বলে আমরা মনে করি না। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভবত হয়তো বা কোনো জোটের অংশ হিসাবেই থাকবে, পরোক্ষভাবে তাদের প্রভাব থাকবে, সর্বোচ্চ তারা সংসদে বিরোধী দল হিসাবে তারা নিজেদেরকে আবির্ভূত করতে পারে। হয়তো তাদের আসন সংখ্যা, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে, আসন সংখ্যা হয়তো কিছু বাড়তে পারে এবং প্রধান বিরোধী দল হিসাবে হয়তো সংসদে তাদের অবস্থান তারা সংহত করতে পারে। তাই 2026 সনের নির্বাচনে জামাতে ইসলামের ক্ষমতায় যাওয়াটা কোনো বাস্তবসম্মত বিষয় নয় বলে আমি মনে করি, বরং এটি একটি রাজনৈতিক ফ্যান্টাসি বলাই ভালো। আমি আমার পরবর্তী কন্টেন্টে আলোচনা করব বাই এনি চান্স যদি জামাত ক্ষমতায় যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য কি অভিশাপ হবে না আশীর্বাদ হবে। এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের ভিন্ন কোনো মত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আবারও অসংখ্য ধন্যবাদ।